স্টার্ট। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আজকে উপনীত হয়েছি বিশেষ এক মুহূর্তে। সবাইকে জানাই আমার এই বিশেষ মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের এই মুহূর্তে সবাইকে আমার পাশে পেয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আমার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সজীব আহমেদ জয় ভাই, তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে। আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের মার্জিয়া সুলতানা পিঙ্কি আপু, তাকে জানাই আমাদের ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের সম্মানিত মমির রশিদ শুভ ভাই, সভাপতি ভয়েস ফর জাস্টিস, তাকে আমরা ভয়েস ফর জাস্টিস থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মুসলিম জাতির আগ্রাসনে, যে আমাদের ভারতীয় মুসলিম জাতির যে আগ্রাসন এবং ফিলিস্তিনের উপর যে মুসলিম জাতির আগ্রাসন এর পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্ববাসীর করণীয়। আলবার্ট আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি আছে, দ্য ওয়ার্ল্ড উইল নট বি ডিস্ট্রয়েড বাই হু ডু এভিল বাট উইল ডিস্ট্রয়েড বাট হু উইল ওয়াচিং অ্যান্ড ডু নট ডু এনিথিং। মানে আমাদের কথা হচ্ছে, আমাদের এই বিশ্বটা ধ্বংসের দিকে তখনই যাবে যখন কিনা আমরা শুধুমাত্র অন্যায় অবিচার হতে থাকবে এবং আমরা দেখে যাব। এই যদি আমরা কন্টিনিউয়াসলি একটা অন্যায় অবিচার হতে থাকি এবং আমরা কন্টিনিউয়াসলি দেখে যেতে থাকি, যদি কেউ আমাদের বিশ্বকে নষ্ট করতে চায় বা ধ্বংস করতে চায়, তার থেকেও বেশি ধ্বংস হবে যে কিনা আমাদের এই বিশ্ববাসীর উপর যে নির্যাতন তা শুধুমাত্র দেখে যাচ্ছে এবং তাদের কোনো প্রতিরোধ গ্রহণ করতেছে। একটি শিশু যখন জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের পর থেকেই তার মস্তিষ্কে তা অজান্তেই একটি হরমোন রিলিজ হয়, ডোপামিন হরমোন রিলিজ হওয়ার পরে সে অজান্তেই বুঝতে পারে তার যে অধিকার আদায়, তার যে বাস্তবিকভাবে সেই পথ চলায় তার যে কোনো অধিকার আদায় করতে তার কণ্ঠস্বর উচ্চস্বর করতে হবে। এই কণ্ঠস্বর উচ্চতিকরণের মাধ্যমে আমরা বুঝতে পারি এবং সেই ছেলেটি বুঝতে পারে ভয়েস রেইজ করার কথা। সেই ভয়েস রেইজ করার থেকেই আমাদের আজকের এই সংগঠন ভয়েস ফর জাস্টিস। আবারও সবাইকে জানাচ্ছি ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি প্রথমেই আমাদের সজীব ভাইয়ের কাছে জানতে চাই, এই যে বিশ্ববাসীর করণীয় নিয়ে আমাদের আজকের আলোচনা, যেখানে কিনা মুসলিম ফিলিস্তিনিদের উপর এবং ভারতীয় মুসলিম জাতির উপর আগ্রাসন, সেই আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিন ও ভারতীয় মুসলিমদের উপর নিপীড়নের মূল কারণগুলো কি কি হতে পারে, আমি আমাদের সম্মানিত সজীব ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ আজিব সরকারকে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রশ্ন করার জন্য। প্রথমে যদি আমি সংক্ষেপে, এটা একটা বিস্তারিত আলোচনার বিষয় হলেও প্রথমে যদি আমরা সংক্ষেপে এ বিষয়ে বলতে চাই, তাহলে হচ্ছে যে প্রথমে যদি আমরা ফিলিস্তিন ইস্যু নিয়ে আসি, যে সেই ইস্যুটার হচ্ছে যে কয়েকটি মূল কারণ থাকতে পারে। এর মধ্যে একটা হচ্ছে যে ধর্মীয় ইস্যু আছে, রাজনৈতিক ইস্যু এবং যে ভূ রাজনৈতিক ইস্যুগুলো সেখানে জড়িত এবং অর্থনৈতিক ইস্যুগুলো সেখানে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে যদি আমরা আসি যে আজকে যে ফিলিস্তিনের যে বা বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমানে যে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েল যে দখলদার ইসরায়েলিদের যে মারমুখী বা যুদ্ধ অবস্থা, এই পরিস্থিতি কেমনি তৈরি হয়েছে, এটা হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার একটি ফল। আমরা যদি ফিলিস্তিনের পূর্ববর্তী বা ইতিহাস ঘেটে থাকি, যে আমরা যদি দেখি প্রথম ফিলিস্তিনের যে অভিবাসী বা ইসরায়েল অভিবাসীর যে আগমন, এটা হয়েছিল 1902 সাল থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেখানে প্রায় 35,000-এর মতো ইসরায়েলি বা যারা ইহুদি, যাদেরকে বর্তমানে ইসরায়েলি বলা হচ্ছে, তারা আগমন ঘটে। এবং দ্বিতীয়ত এই আগমনটা শুরু হয় 1914 সালে। এবং সর্বপ্রেক্ষিতে যদি আমরা দেখি যে 1917 সালের যে বেলফোর ডিক্লারেশনটা, যেখানে ইহুদিদের জন্য বা যারা হচ্ছে যে প্রায় 18 শতকের শেষের দিকে যে একটা জায়নিস্ট বা 19 শতকের শেষের দিকে যে জায়নিস্ট মুভমেন্টটা শুরু হয়েছিল, তার একটি ফলস্বরূপ যে তারা হচ্ছে ইহুদিদের জন্য একটি যে বেলফোর ডিক্লারেশন একটি রাষ্ট্র ব্যবস্থা বা জায়নিস্ট রাষ্ট্র বা জায়নিস্ট কাঠামোর যে ইহুদিবাদী রাষ্ট্র কাঠামোর যে আন্দোলনে, সেখানে একটা প্রস্তাবনা দেওয়া হয়। কারণ এখানে হচ্ছে যে আমরা যদি প্রথমেই এখানে আমরা খেয়াল করে থাকি যে বেলফোর ডিক্লারেশনটা কখন হয়েছিল, যে 1917 সালে, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলমান এবং প্রথম বিশ্বযুদ্ধে সম্ভবত আমাদের যে অটোম্যান সাম্রাজ্য সেটা পর্যস্ত হয়। এবং এর পরিপ্রেক্ষিতে সেখানে কি হয় যে যে আমাদের আরব বিশ্বে সেখানে ফ্রান্স এবং ব্রিটিশদের একটা কলোনি তৈরি হয় এবং এই ফ্রান্স এবং ব্রিটিশদের প্রভাবে আরব জাতীয়তাবাদের উত্থান ঘটে এবং
এই ফ্রান্স এবং ব্রিটিশটা একই সাথে আরব জাতীয়তাবাদীদের যেরকম মদত দিচ্ছিল এবং একই সাথে তারা গোপনে ইহুদিদের সাথে থেকে তারা হচ্ছে যে যুদ্ধ পরিচালনার জন্য তারা বিপুল সংখ্যক টাকা, যেমন এখানে রথচাইল্ড ফ্যামিলি এবং অন্যান্য যে দেখা যাচ্ছে যে থিওডোর হার্জেল, এ ধরনের অনেকগুলো ইহুদি যারা হচ্ছে জাইনিশ মুভমেন্টের সাথে জড়িত, তাদের সাথে তাদের আতাত ছিল যুদ্ধ পরিচালনায়। এই কারণ তারা একই সাথে দ্বৈত নীতি অবলম্বন করে। এবং এই যে এখানে যে একটা ব্রিটিশ প্রধানমন্ত্রী, সে এই দেশের নাগরিক না, এই দেশের কেউ না, অথচ সেখানে চাপায় দিতেছে একটা রাষ্ট্রকে, মানে একটা আরব বিশ্বের ভিতরে একটা ইহুদি রাষ্ট্রকে সে চাপিয়ে দিতেছে। সেইখান থেকে যে সংকটটা শুরু, যে প্রথম দিক থেকে যে দেখা যাচ্ছে যে অতিরিক্ত যখন ইহুদি অভিবাসীর চাপ আরম্ভ হলো, তখন 1936 সালে একই সাথে ব্রিটিশ এবং ইহুদিদের বিরুদ্ধে প্রথম হচ্ছে যে আরব জাতীয়তাবাদীরা একটা আন্দোলন শুরু করে, সেটাকে কঠোর হতে ব্রিটিশরা দমন করে। এই পরিস্থিতি যখন চলমান, তখন হচ্ছে যে 1947 সালের দিকে 3টি রাষ্ট্রের প্রস্তাবনা হচ্ছিল, একটা আরব বিশ্বের একটা রাষ্ট্র, এখানে ফিলিস্তিনের একটা রাষ্ট্র এবং ইসরায়েলের একটা রাষ্ট্র। এবং সেখানে যে আরব জাতীয়তাবাদীরা সাধারণত দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে সেটাকে মেনে নেয় না, এবং প্রথম যে আরব ইসরায়েল যুদ্ধের সূচনা ঘটে 1948 সালে, এবং সেখানে একটা নাকবা, যেটাকে বলে বিশ্ব, যে সেখানে একটা বিশাল পরিমাণ ফিলিস্তিনি এলাকা মানে জনশূন্য হয়ে পড়ে। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এই যে ধারাবাহিক চলমান, এখানে হচ্ছে যে ধর্মীয় দিক থেকে যদি চিনি ইহুদিরা বলি, তাহলে হচ্ছে ইহুদিরাই প্রথমে হচ্ছে যে এইখানে যে জিনিসটা বলতেছে যে তাদের এটা প্রতিশ্রুতি বা প্রমিস ল্যান্ড হিসেবে উল্লেখ করতেছে। এবং রাজনৈতিক দিক থেকে এখানে আমেরিকা এবং ব্রিটিশদের পরোক্ষ মদত এবং আমেরিকার অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্বের ফলেও এখানে তারা ইসরায়েলিদের বারবার সমর্থন দিয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে ভারতবর্ষের যেটা এখানে হচ্ছে যে ভারতবর্ষের যে দিক দিয়ে যারা সংখ্যাগরিষ্ঠ, যারা হিন্দুত্ববাদী, যা যেরকম RSS এবং শিবসেনা, এরকম যারা সংগঠন আছে, বা যে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো সবসময় মুসলিমদের দিকে সেখানে বিজাতীয়ভাবে তুলে ধরে, এবং যে বহির্বিশ্বের যে একটা মুসলিমদের উপর যে একটা অপবাদ, জঙ্গিবাদের ট্যাগ দেওয়া, বা দেখা যাচ্ছে যে মুসলিমদের অত্যাচার করে তাদের উপর জঙ্গিবাদের নাটক সাজানো, এর ভিত্তিতেও এটার সুযোগও এই হিন্দুত্ববাদীরা নিয়ে থাকে। এবং দ্বিতীয়ত একটা হচ্ছে যে অনেক সময় তারা দেখা যাচ্ছে অনেক হিন্দু পণ্ডিতদের মুখে এই যে মুসলিমদের অতিরিক্ত জন্মহারকে তারা দায়ী করে থাকে, তাদের সংখ্যালঘু হয়ে পড়বে ভবিষ্যতে, এই দায়ী। আরেকটা হচ্ছে তারা যেহেতু একটা সময় দীর্ঘ সময় মুসলিমদের শাসনের অধীনে ছিল, তখনও দেখা যাচ্ছে ভারতবর্ষের তো জাতীয়তাগত দ্বন্দ্ব ছিল না, কিন্তু বর্তমানে ব্রিটিশটা আসার পর থেকে এই জাতিভিত্তিক দ্বন্দ্বটা আরো প্রকট হওয়া শুরু করে। এবং 1905 সালের দিকে দেখি যে আমরা যে বঙ্গভঙ্গ হওয়ার সময় দাঙ্গা, বিভিন্ন ধরনের দাঙ্গা চলমান ছিল, এবং শুধু না, ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরও ভারতে বিভিন্ন সময় বিভিন্ন দাঙ্গা চলমান রয়েছে। তো এইখানে একটা ধর্মভিত্তিক চিন্তা আছে। আরেকটা হচ্ছে যে বিজেপির একটা রাজনৈতিক উদ্দেশ্যেও এটা করা হয়, এবং বিজেপি হচ্ছে ভারতের সংখ্যাগরিষ্ঠিত হিন্দুদের সহানুভূতি এবং ভোটের রাজনীতির উদ্দেশ্যেও বিভিন্ন জায়গায় পরিকল্পিত দাঙ্গা সংগঠিত করে সেখানকে মুসলিম এলাকাগুলোকে জনশূন্য করে এবং তাদের হচ্ছে হিন্দু জনগোষ্ঠীকে মোটিভেটেড করে তাদের ভোট ব্যাংকের রাজনীতি করে থাকে। তো এই সব দিক থেকে আমরা যদি দেখতে পাই যে আসলে ফিলিস্তিন ইস্যুটা একই সাথে যেমন এখানে ধর্মীয় এবং ভারতীয় ইস্যুতেও একটা ধর্মীয় প্রভাব রয়েছে, সেখানে রাজনৈতিক প্রভাবও বিদ্যমান রয়েছে। ধন্যবাদ আমাদের সবার প্রিয় সজীব ভাইকে। এই মুহূর্তে আমি আরেকটু কথা বলতে চাই। আমাদের আজকের যে মুসলিম বিশ্বের প্রতি আগ্রাসন, সেই আগ্রাসন শুধুমাত্র কেবল একটি জাতি, গোষ্ঠী বা কোনো দেশকে কেন্দ্র করে নয়। আমি মনে করি এই জাতি, গোষ্ঠী ও ধর্মের বিভেদের সর্ব উপরে আমার এই চিন্তার কারণটি হওয়া উচিত আমার মানবিকতা। একটি মুসলিম বিশ্বের উপর যখন একটি অনাহারে, অর্ধাহারে, না খেয়ে আমাদের মুসলিম ভাইরা কষ্ট পাচ্ছে, তার উপর হামলা মামলা করা হচ্ছে, শুধু ধর্মের দিক থেকে না হলেও আমাদের মানবিক দিক থেকে তাদের প্রতি আমাদের মানবিকতা দেখানো উচিত। তো এই ক্ষেত্রে আমাদের কিছু মুসলিম বিশ্ব এবং ওআইসির ভূমিকা চলে আসে। আমাদের এই আগ্রাসনের বিপরীতে মুসলিম বিশ্ব এবং ওআইসির ভূমিকা কেমন হওয়া উচিত। তো এই মুহূর্তে আমাদের সবার প্রিয় মার্জিয়া সুলতানা পিঙ্কি আপুকে অনুরোধ করব যে আমাদের যে বৈশ্বিক আগ্রাসন মুসলিম বিশ্বের প্রতি, তার উপর ভিত্তি করে আমাদের মুসলিম বিশ্ব এবং ওআইসির ভূমিকাগুলো কেমন হওয়া উচিত, দয়া করে আমাদের আলোচনা করুন। ধন্যবাদ আমাকে ভয়েস ফর জাস্টিসে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে টক শো বা এই যে আলোচনা হচ্ছে সেখানে আমি আসলে নিজেকে গর্বিত মনে করছি। তো আমাকে প্রশ্ন করেছেন যে এই যে বর্তমানে ফিলিস্তিন এবং ভারতের মুসলিমদের যে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের মুসলিম কান্ট্রি বা হচ্ছে ওআইসির ভূমিকাটা কি হতে পারে।
তো সেই ক্ষেত্রে আসলে আমি প্রথমে বলতে চাই যে নট অনলি দ্য মুসলিম কান্ট্রি এবং ওআইসি, আমার মনে হয় যে এই অমানবিকতার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা দেশের বিরুদ্ধে অবস্থান করা উচিত, যে কেন এই অমানবিক আচরণগুলো হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া উচিত। তবে স্পেসিফিক্যালি যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে মুসলিম এবং ওআইসি, তো সেই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আমার মনে হয় যে ওআইসি বা যে মুসলিম যে সংগঠনগুলো আছে, তো সেই ক্ষেত্রে ওআইসি শুধু দেখা যাচ্ছে যে ফর্মাল ভাবে তারা কি করতেছে, যে তারা প্রতিবাদ করতেছে, কিন্তু আমার মনে হয় যে ফর্মাল ভাবে শুধু প্রতিবাদটাই এটার জন্য এনাফ না, এটার জন্য একটা নৈতিক এবং স্পষ্ট অবস্থান হওয়াটা জরুরি। কারণ যখন শুধু ফর্মালিটি মেনটেন করে বলা হবে যে গণহত্যা বন্ধ করা হোক বা এই অন্যায় অবিচার বন্ধ করা হোক, তাতে কি কোনো ধরনের আমরা কঠোর পদক্ষেপ বা ওগুলোর দিকে দেখছি না। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তাদের নৈতিক অবস্থানটা শক্ত করে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া উচিত। এরপরে যদি আমি আসি যে বর্তমান প্রেক্ষিতে যেটা ভারতের সাথে মুসলিমদের হচ্ছে, ভারতে আমরা জানি যে ভারতে বৃহত্তম ক্ষুদ্র মুসলিম জনগোষ্ঠী যে আছে তাদের উপর অমানবিক এই আচরণগুলো করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে ওআইসির একটা গুরুত্বপূর্ণ এখানে অবদান হতে পারে। সেক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, ব্যাপারটা ওরকম না। তাদের সাথে সম্পর্ক রক্ষা করে এবং মুসলিমদের অবদানে কাজ করতে গিয়ে তারা কৌশলীভাবে বিভিন্ন ধরনের কূটনৈতিক প্রচারণা বা ওইরকম সম্পর্ক তারা এখানে কন্টিনিউ করতে পারে এবং মুসলিমদের যে প্রবলেম এবং তাদের যে অধিকার ব্যাপার নিয়ে আরো বেশি জোরালোভাবে সোচ্চার হতে পারে। আর দ্বিতীয়ত আমি যদি বলতে চাই যে দেখা যাচ্ছে ওআইসি বা আমাদের যে মুসলিম যে কান্ট্রিগুলো আছে, তারা আসলে তাদের ব্যক্তিগত স্বার্থে তাদের ব্যক্তিগত স্বার্থে নিজেদেরকে এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্র থেকে পৃথক ওরকম একটা সম্পর্ক তৈরি করতেছে। তো আমার মনে হয় যে আসলে প্রশ্নটা যেহেতু মুসলিমদেরকে নিয়ে হচ্ছে এবং অন্যান্য জাতিগুলা আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি একটা কঠোরভাবে অবস্থান নিচ্ছে না, তো আমার মনে হয় যে ওআইসি এবং মুসলিম কান্ট্রিগুলোর উচিত ধর্মের দিকে হলেও এবং তাদের যে নীতি নৈতিকতা এবং মানবিকতার খাতিরে আমার মনে হয় যে ওনারা সবাই একত্রিত হওয়া উচিত। কারণ আমার মনে হয় যে ঐক্যবদ্ধ ছাড়া এবং ইউনিটি ছাড়া আসলে কখনো এত বড় একটা প্রবলেমকে কখনো সমাধান করা উচিত হবে না। তো সেই ক্ষেত্রে ওআইসির একটা প্রধান উদ্দেশ্য হতে পারে সকল মুসলিম কান্ট্রিগুলোকে একত্রিত করে সেটার ব্যাপারে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া। এর পরবর্তীতে আমরা যদি বলতে পারি জনমত গঠন করা। আমার মনে হয় যে শুধু মুসলিম নয়, যে কোনো জাতি গোষ্ঠীর উপর যখন অন্যায় অত্যাচার অবিচার হবে, ইনজাস্টিস করা হবে, আমার মনে হয় যে প্রত্যেকটা কান্ট্রি এবং এজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তো সেই ক্ষেত্রে আমি ওআইসি এবং মুসলিম কান্ট্রিকে অবশ্যই বলবো তাদের কঠোর পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি। এবং আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আমরা সিম্বলিক সলিডারিটিকে প্রাধান্য না দিয়ে আমার মনে হয় যে আমাদের প্র্যাকটিক্যাল সলিডারিটির দিকে আমাদের যদি আমরা এগোই এবং মুসলিম কান্ট্রি সহ ওআইসি এবং অন্যান্য অর্গানাইজেশনগুলো যদি সামনের দিকে এগায়, আমার মনে হয় একটা ভালো ফলাফল আমরা পেতে পারি। ধন্যবাদ আমাদের সবার প্রিয় মার্জিয়া সুলতানা পিঙ্কি আপুকে। আমরা আশা করি আমাদের আপুর গুরুত্বপূর্ণ আলোচনা শুধু আমরা জনমত এর সবার মাধ্যমেই নয়, আমরা আশা করি আমাদের বিশ্ব সংস্থাগুলো এই আলোচনার মাধ্যমে তাদের যে ভূমিকাগুলো, তাদের যে পদক্ষেপগুলো আশা করি তারা গ্রহণ করবে। এখন আসি আমরা আমাদের ভয়েস রেজ করার কথা নিয়ে। আমাদের যে মুসলিম আগ্রাসনের উপর যে এত অমানবিক নির্যাতন, যে মুসলিম যে আমাদের আগ্রাসন, আমরা তো সবাই চাই নিজের জায়গা থেকে স্ব জায়গা থেকে ভয়েস রেজ করতে। সবাই কিন্তু আমরা চাইলেও সেই ফিলিস্তিন অথবা ইন্ডিয়াতে গিয়ে তাদের পক্ষ হয়ে তাদের জন্য কিছু করতে পারতেছি না। তো এই মোমেন্টে আমাদের এসে একটাই উপায় কি, আমরা সোশ্যাল মিডিয়াতে অথবা গণমাধ্যমের মাধ্যমে তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে অথবা ইসরায়েল অথবা ভারতীয় যে আগ্রাসন তাদের বিপক্ষে হয়ে আমাদের ভয়েস রেজ করা। আমরা আশা করি প্রত্যেকটা মানুষই তার নিজ জায়গা থেকে যখন ভয়েস রেজ করে আমাদের এই পৃথিবী সুন্দর ও সুখকর হয়ে যাবে, আমাদের মানুষের মধ্যে মানবিকতা জন্ম নেবে। এই মুহূর্তে আমাদের এই গণমাধ্যম অথবা সোশ্যাল মিডিয়ার আমাদের যে পোস্ট হোক বা আমাদের যে সোচ্চার হোক, এই সোচ্চারগুলো কতটা কার্যকর হতে পারে এই নিয়ে আলোচনা করার জন্য আমরা চলে যাব আমাদের সম্মানিত মমিনুর রশিদ শুভ ভাইয়ের কাছে, যে আমাদের গণমাধ্যমের যে ভূমিকা অথবা সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা, আমরা যে পোস্ট করে থাকি সাধারণত অথবা আমরা যে সোচ্চার ভূমিকা গ্রহণ করে থাকি, এই গণমাধ্যম অথবা সোশ্যাল মিডিয়ার যে কার্যকর ভূমিকা, এটা আসলে কতটুকু ইফেক্ট করে আমাদের ওই যে প্রবলেমটা এটা সলিউশন হওয়ার। আচ্ছা, ধন্যবাদ মোহাম্মদ আলিফকে এত সুন্দর করে কোশ্চেনগুলো করার জন্য। সো আবার ভয়েস ফর জাস্টিস এর এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। সো আমাদের ভয়েস ফর জাস্টিসকে যে
যারা পরিচালনা করতেছে তাদেরকে অনুরোধ করব যে এরকম প্রোগ্রাম যাতে আরো অনেক হয়। তো আজকে যেহেতু আমাদের বিশ্ববাসীর করণীয়, মুসলিম এবং মুসলিম ভারতে এবং ইসরায়েলে যে মুসলিমদের যে নির্যাতন হচ্ছে সেখানে বিশ্ববাসীর আসলে করণীয় ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে গণমাধ্যম বা অনলাইন একটা মাধ্যম। সো বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে অনলাইন যেগুলো মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টা, অনেকগুলো মিডিয়া আছে এবং হচ্ছে অনলাইন প্রিন্ট মিডিয়াগুলো আছে এবং টিভি চ্যানেল, বিবিসি, তারপর ইন্টারন্যাশনাল যে বিভিন্ন যে টিভি চ্যানেল এবং বিভিন্ন ধরনের যে মিডিয়া আছে, আল জাজিরা, সেখানে যদি আপনার ইসরায়েল যে ফিলিস্তিনে যে গণহত্যা যেটা চালাচ্ছে সেটা যদি সঠিক তথ্যটা তারা যদি ফুটে তোলে, যে ইসরায়েলের যে নৃশংসতা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দুত্ববাদী বিজেপি সরকার যে ভারতে যে আগ্রাসন, যে মুসলিমদের ওয়াকফ বিল, আরো বিভিন্ন ধরনের যেমন মুসলিমদের গরু খাওয়ানো, বিভিন্ন ধরনের ধর্মীয় ইস্যুতে তারা হচ্ছে বা উগ্রবাদী যে হিন্দুরা যে যারা নির্যাতন যে চালাচ্ছে, সেগুলো যদি আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যদি আমরা সেগুলো যদি হাইলাইটস করে তুলে ধরতে পারি, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে বিশ্বের যেগুলো ইন্টারন্যাশনাল যেগুলো হিউম্যান রাইটস যেগুলো অর্গানাইজেশন আছে, ইউনিসেফ, আপনার সেগুলো হচ্ছে তারা হচ্ছে দ্রুততম পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমাদের যে অনলাইন যেগুলো মিডিয়া, যেমন আমাদের যেমন বিশ্বের তো এখন তো ফেসবুক, তো অনেকে মেজরিটি মানুষ এটা ফেসবুকে ব্যবহার করে। সো আমরা হচ্ছে অনলাইনে হচ্ছে আসলটা হচ্ছে এটাকে মিথ্যা প্রোপাগান্ডা না ছেড়ে সঠিক তথ্যগুলো আমরা বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমরা যে জিনিসটা প্রচার করব এবং আমরা এই অনলাইন মাধ্যমে অতি অল্প সময়ে আমরা জনমত গঠন করতে পারি এবং আমরা অনলাইনে হ্যাশট্যাগ ইউজ করব, যে হ্যাশট্যাগ ফ্রি প্যালেস্টাইন, সো ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট, আরো বিভিন্ন ধরনের হ্যাশট্যাগের মাধ্যমে আমরা হচ্ছে ফিলিস্তিন এবং ভারতীয়দের পাশে আমরা যেখানে নির্যাতন হবে না কেন সেখানে আমরা তাদের পাশে দাঁড়াবো। সেক্ষেত্রে আমাদেরকে বারবার বলবো যেখানে আমাদের সঠিক নিউজটা যাতে প্রচার করে না, কারণ ভুল সংবাদের মাধ্যমে অনেক ধরনের দেশ এবং বিদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সো আমরা সঠিক ইনফরমেশন যাতে আমরা প্রচার করতে পারি, আমরা বিভিন্ন মিডিয়াদেরকে আমরা সেই জিজ্ঞেস যে আরেকটা বিষয় হচ্ছে এখানকার যেহেতু সংবাদপত্রের যে একটা বিষয়, যে সংবাদপত্র এবং যারা সাংবাদিকতা যারা পেশায় যারা আছে এবং যারা এগুলো নিয়ে প্রচার করবে তাদেরকে অবশ্যই স্বচ্ছতার উপর ডিপেন্ড করতে হবে। এখন আমি যদি ভুল তথ্য প্রচার করি, সো যেটা হচ্ছে সেটা জিনিসটা প্রচার করতে হবে। এই জিনিসটা বারবার বলতেছি, জাস্ট মিডিয়ার যুগ, যে সঠিক তথ্যটা এবং স্বচ্ছতা রেখে যদি কোনো কিছু যদি প্রচার করা হয়, সেই জিনিসটা আমাদের জনমত গঠন করতে অনেক বেশি ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সবার প্রিয় মমিনুর রশিদ শুভ ভাইকে। আমরা আশা করি তার যে গঠনমূলক আলোচনা, আমাদের গণমাধ্যমের যে ভূমিকা কতটুকু হওয়া উচিত, আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের সবার স্ব জায়গা থেকে এই আলোচনার নিজের জীবনে অ্যাপ্লাই করে হোক বা আন্তর্জাতিক জীবনে অ্যাপ্লাই করে হোক, আমরা আশা করি আমাদের সাফল্যের সর্বশিখরে পৌঁছে নিতে পারব। এখন আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে ফিলিস্তিন এবং ইন্ডিয়ার প্রতি আগ্রাসন, এই আগ্রাসনের ভিত্তিতে আমরা বিভিন্ন স্ব কার্যক্রম গ্রহণ করে থাকি। তার মধ্যে অন্যতম কিছু কার্যক্রম হচ্ছে আমরা মনে করি, বা যেটা আমরা সাধারণত করে থাকি, সেটা হচ্ছে বয়কট। আমরা মনে করি যে ইসরায়েলি পণ্য হোক বা ভারতীয় পণ্য হোক বা মিছিল মিটিং করে হোক, কর্মসূচি করে হোক বা সমাবেশ করে হোক, আমরা তাদেরকে বয়কট করার ট্রাই করতেছি বা বয়কট করতেছি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে। এখন আমরা কিছুদিন আগেও দেখলাম আমাদের দেশে এই বয়কটের নাম নিয়ে বিভিন্ন উশৃঙ্খলতার সৃষ্টি হয়, যেটা আমাদের মোটেও কাম্য নয়। আমরা এই বয়কট আমাদের মুসলিম জাতির প্রতি এবং তাদের আগ্রাসনের বিরুদ্ধে, তাদের যে এই বয়কটটা আসলে আলটিমেটলি আমাদের কতটুকু কার্যকর, এবং এই বয়কট তাদের যে পণ্য বয়কট করে আমরা হচ্ছে অন্য পণ্য ইউজ করবো কিনা, সেই বয়কটটা আসলে আলটিমেটলি কীরকম হওয়া উচিত, সেটা জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি সজীব ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, প্রথমে হচ্ছে বয়কটের যে ইস্যুটা, এটি নিয়ে আসি একটু। যে প্রথমে হচ্ছে যে বয়কটের ইস্যুটা হচ্ছে যে এটা একটা সোশ্যাল মুভমেন্ট, যে এটা হচ্ছে একটা ইকোনমিকভাবে একটু আর কি সাপ্রেসড করা। যে একটা রাষ্ট্র যখন হচ্ছে
যে অতিরিক্ত আগ্রাসী হয়ে থাকে, তখন তার হচ্ছে যে এই আগ্রাসনের তার ইকোনমিটাকে একটু গণ্ডিবদ্ধ করে দেয়। এখন হচ্ছে যে বয়কটই যে সবকিছু সমাধান এটা না, যে হচ্ছে আমরা যদি দেখি ফিলিস্তিন ইস্যুতে আমরা বয়কটের ডাক দিচ্ছি, মূলত এটা একটা হচ্ছে যে একটা সলিডারিটির থেকে বা একাত্মতা পোষণের থেকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এবং হচ্ছে ইসরায়েলের প্রতি একটা ঘৃণার থেকে, যে তাদের প্রোডাক্টকে ব্যবহার করার থেকে। আর তৃতীয় হচ্ছে যে যাতে ইসরায়েলকে একটু ইকোনমিক্যালি ইসরায়েলকে একটু সাবটেস্ট, এবং যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইসরায়েলের যে ইকোনমিক যে ফোরামগুলো আছে বা তার এলাইগুলো আছে, তারা যাতে একটা চাপ সৃষ্টি করতে পারে এবং তাদের পণ্যের ক্ষেত্রে। এই কারণে এখন হচ্ছে বয়কটের ক্ষেত্রে কোন ধরনের পণ্যগুলো বেশি বয়কট করা দরকার। এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের পণ্যগুলো ব্যবহার করি। কিছু পণ্য হচ্ছে আমরা হয়তো দীর্ঘদিন পর পর ব্যবহার করি, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে না। আবার কিছু পণ্য আছে যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এবং যেগুলোর থেকে একটা মোটা অঙ্কের টাকা বাইরের দেশে আমাদের চলে যায়। এখন হচ্ছে যে আমরা যেগুলো হচ্ছে যে নর্মাল পণ্য, যেগুলো লং টাইম পর পর ইউজ করি, সেটার থেকে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, তার একটা বিকল্প পণ্য যদি আমরা ব্যবহার করতে পারি এবং তার থেকে একটা যে কন্টিনিউয়াস সোর্স, টাকার সোর্স, সেটার থেকে তারা একটু বঞ্চিত হবে এবং এর ফলে তারা একটু হলে ইকোনমিক্যালি ব্যাকডেটেড এবং এই অঞ্চলে বাজার বজায় রাখার জন্য তারা হয়তো যুদ্ধের দিকে বা যুদ্ধের একটা স্থিতিশীলতার দিকে যাবে। আমি প্রথমে বলে নিচ্ছি যে বয়কট আসলে কোনো সমাধান নেই। সমাধান হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ঘৃণার থেকে এবং হচ্ছে কিছুটা ইকোনমিক্যালি একটা পোক দেওয়ার মতো বা একটা কুচা দেওয়ার মতো একটা জায়গা থেকে করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে বয়কটের নামে দেখা যাচ্ছে যে আমরা যদি লুটপাট চালাই, এটা হচ্ছে আমাদের দেশের ইমেজকে খারাপ করে বহির্বিশ্বে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটা জিনিস খাবো না, সেটা আমি হয়তো তাকে বলে বোঝাইতে পারি, বা আমি যদি খাওয়া আলটিমেটলি পরিহার করি বা ইসরায়েলি পণ্য ব্যবহার পরিহার করি, তখন দোকানদারও ওইটা হচ্ছে যে ধীরে ধীরে রাখা কমিয়ে দেবে। এবং তাকে যদি বিকল্প পণ্যের কথা বলি, বা আমাদের দেশে যারা বা আরব বিশ্বের বা মুসলিম বিশ্বের যারা ব্যবসায়ী আছে, তারাও যদি বিকল্প পণ্যের যোগান দিতে পারে, তাহলে আমাদের মুসলিম বিশ্ব ইকোনমিক্যালি বেনিফিটেড হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে আমি যদি ভাঙচুর করি, কলকারখানা এই করি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পণ্যকে অনেক কোম্পানি উদ্দেশ্য প্রণীতভাবে ইসরায়েলি পণ্য দাবি করে তাকে হচ্ছে আর কি দমিয়ে রাখার জন্য এরকম কিছু প্ল্যানও করে থাকে। এবং এর ফলে কি হয় যে ওই একটা কোম্পানির প্রতি যদি আমরা এরকম বা বিভিন্ন শপিং মলে এরকম আগ্রাসন চলে, সেখানে বেকারত্বের একটা গ্যাপ তৈরি হতে পারে, যে সেখান থেকে বিশাল পরিমাণ লোক কর্মহীন হয়ে পড়তে পারে। সেটাও আমাদের বিবেচনা দরকার, যে আমরা যাতে কোনো সোশ্যাল মিডিয়া হুকসের বশবর্তী না হয়ে পড়ি। আর আমার এটুকু এখানে বলা ছিল বয়কট উপলক্ষে। ধন্যবাদ আমাদের সবার প্রিয় সচিব ভাইকে। আশা করি আপনার মূল্যবান মতামত আমাদের বাংলাদেশে যে বয়কটের নাম করে উশৃঙ্খলা অথবা অমানবিক যে কার্যক্রমগুলো ইতিমধ্যে হয়ে গেছে, আশা করি সেই কার্যক্রমগুলো আপনার এই মতবাদের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে সুগঠিত ও সুন্দর করে আমাদের বাংলাদেশ সুনির্মাণে এগিয়ে যাবে। এই মুহূর্তে আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটা শিক্ষার্থী হোক, একটা ছোট বাচ্চা হোক, সে ছোটকাল থেকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সে আস্তে আস্তে বড় হয়ে সে অধিকার আদায়ের সম্মুখীন হয়, সে অধিকার বুঝতে শিখে, সে ভয়েস রেজ করতে শিখে। অ্যান্ড আমরা আলবার্ট আইনস্টাইনের আরেকটি উক্তি জানি যে আমরা যদি কোথাও অধিকার বা ভয়েস রেজ না করি, সেটা তার থেকেও বেশি গুরুতর বা সমস্যার সম্মুখীন হয়, যেটা কিনা আমাদের হচ্ছে যে সমস্যাটা ক্রিয়েট করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সমস্যা ক্রিয়েট করে তার থেকেও এই জিনিসটা অনেক সমস্যার কারণ হতে পারে, যে কিনা সমস্যাটা দেখেও চুপ করে থাকে অথবা কোনো পদক্ষেপ না নেয়। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অনেক হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, স্কুল, কলেজ। তো আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্ব জায়গা থেকে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী চায় আমাদের ফিলিস্তিনি আগ্রাসনের উপর যে মুসলিমদের উপর যে আগ্রাসন অথবা ভারতীয় মুসলিমদের প্রতি যে আগ্রাসন, তাদের পক্ষ হয়ে দাঁড়ায়। এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্ব জায়গা থেকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের তাদের প্রতি বা তাদের পাশে দাঁড়ানোর কীরকম ভূমিকা হওয়া উচিত, আমরা তা জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মার্জিয়া সুলতানা পিঙ্কি আপুর কাছ থেকে।
ধন্যবাদ। বর্তমান যে প্রেক্ষাপটে স্টুডেন্টদের যে ভূমিকা সেটা শুধু আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটে শুধু স্টুডেন্টদের ভূমিকা নয়, যুগে যুগে যত ধরনের সমস্যা বা অমানবিকতা এবং ইনজাস্টিস যেখানেই হয়েছে সে জায়গায় আমরা দেখতে পেরেছি যে স্টুডেন্টরা তাদের মেধা এবং তাদের পরিচয় সব কিছু তারা প্রকাশ করেছে এবং তাদের ইভেন দেখা যাচ্ছে তারা মৃত্যুর দিকে পর্যন্ত ডলে পড়তে পারে তারা অধিকার রক্ষা এবং জাস্টিস এনশিওর করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বর্তমান যে পরিস্থিতি ফিলিস্তিন এবং ভারতের যে মুসলিমদের বিরুদ্ধে এই অন্যায় অভিযান হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলতে পারি একজন স্টুডেন্ট হিসেবে, ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে হোক, সেটা স্কুল কলেজের স্টুডেন্ট হিসেবে হোক, স্টুডেন্টদের আমার মনে হয় যে যেখানেই অন্যায় দেখবে তারা সেখানেই যাবে এবং তারা ন্যায়ের পক্ষে কথা বলবে, তারা সবসময় সত্যতার দিকে যাবে এবং স্বচ্ছতা বজায় রেখে তারা চলাচল করবে। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মাত্র একজন ভাই আমার বয়কট নিয়ে কথা বলেছেন। আমরা কিছুদিন আগে দেখেছি যে বয়কট নিয়ে আমাদের যেখানে অবস্থানটা হওয়া ছিল সাস্টেইন করা এবং আমাদের এটা ঘৃণা খুব প্রকাশ থেকে সেটা হয়েছিল, কিন্তু সেটা না হয়ে দেখা যাচ্ছে আমাদের উল্টো একটা প্রতিক্রিয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওই ক্ষেত্রেও একটা অবদান আমরা স্টুডেন্টরা রাখতে পারি, সচেতনতা বাড়ানো এবং অথেন্টিক নিউজ থেকে এই যে তথ্যগুলো হচ্ছে প্রচার করা, যে আসলে বর্তমান পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে কি হচ্ছে সেই ব্যাপারটা সামাজিকভাবে সচেতনতা তৈরি করা এবং সবার সাথে আলোচনা করা। আমার মনে হয় এইভাবে একটা জনমত তৈরি করা যেতে পারে। এছাড়াও স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে, তারা বিভিন্ন ধরনের টক শো আয়োজন করতে পারে, আলোচনা সমালোচনা বিভিন্ন প্রেক্ষিতে কোনটা সত্য কোনটা মিথ্যা ওই প্রেক্ষিতে তারা ওরকম ডিসকাশন করতে পারে। এছাড়া তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে পারে, তারা পরে হচ্ছে পোস্টার করতে পারে, ব্যানারের মাধ্যমে তারা প্রতিবাদ জানাতে পারে, তারা হচ্ছে পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে এই তথ্যগুলাকে ছড়াতে পারে যেন মিথ্যা বা প্রোপাগান্ডা ওরকম না হয়। সেই ক্ষেত্রে আমরা সত্য এবং যে কি আসলে ঘটছে সেই ব্যাপারগুলোকে সবার সামনে পরিচয় করে দিতে আমার মনে হয় যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি আগ্রহী এবং ওই ব্যাপারটার ক্ষেত্রে স্টুডেন্টরা সবচেয়ে বেশি কাজ করতে পারে। এবং দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের ডিবেটিং ক্লাব বা ওই ব্যাপার নিয়ে ডিবেটিং করা যেতে পারে, পত্রপত্রিকা থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে এমন কোনো জায়গা নেই যেখানে স্টুডেন্টরা তাদের ভয়েস থেকে রেজ করতে পারে না। আমার মনে হয় যে তারা যদি স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে এবং সত্য তথ্যটার মাধ্যমে যদি তারা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারে, আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষিতে এটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেক্ষেত্রে আমি আরো বলতে চাই এবং তারা হচ্ছে বর্তমান প্রেক্ষিতে শুধু যে নৈতিকতা এবং আবেগী বিভিন্ন ধরনের কথা বলার মাধ্যমে যে এটা সমাধান হবে আমার মনে হয় না যে এটা খুব বেশি কার্যকর হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা যখন ইনভেস্টিগেট করবে যে এটা কেন হচ্ছে বা এটার বিহাইন্ড দ্য রিজনটা কি, তখন আমার মনে হয় যে ওনারা বুঝতে পারবে যে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট নাকি ধর্মীয় প্রেক্ষাপট, এই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করতে পারবে এবং মুসলিম বিশ্ব বা সবাইকে সচেতন করতে পারে, স্যাংশন করতে পারে, আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। আমার মনে হয় যে এই সবগুলো ব্যাপার নিয়ে হচ্ছে স্টুডেন্টরা টিচারদের সাথে কোলাবোরেশন করে এবং প্রত্যেকটা স্তরের মানুষের সাথে কোলাবোরেশন করে সচেতনতা জাগ্রত করতে পারে, এই অমানবিকতা বন্ধ হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। চমৎকার আলোচনা করলেন আমাদের সবার মার্জিয়া সুলতানা পিঙ্কি। আপুর আলোচনার দুইটা ইম্পর্টেন্ট টপিক ছিল ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। খুবই চমৎকার আলোচনা করলেন আমাদের সবার প্রিয় আপু। আশা করি তার এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের স্কুল, কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আলোচনার প্রায়োগিক প্রয়োগ করে আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব মুসলিম যে আগ্রাসন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আমাদের সবার যে জয়, ইনশাআল্লাহ সেই জয় একদিন আমাদের হবেই। এই মুহূর্তে আমাদের যে ইম্পর্টেন্ট আলোচনা, সেই আলোচনার অন্যতম টপিক হচ্ছে আমাদের মুসলিমরা। বাংলাদেশে প্রায় 90% মুসলিম ধরা হয়। সেই মুসলিমদের মধ্যে আমাদের অধিকাংশ মুসলিমই চায় আমাদের অন্য দেশের মুসলিম ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, গড়ে উঠুক সুন্দর ও সাফল্যময় একটি সুন্দর পৃথিবী। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই বাংলাদেশের মুসলিমদের যে চাহিদার ভিত্তিতে হোক বা তাদের মানবিকতার ভিত্তিতে হোক, অন্যান্য ভারতীয় আগ্রাসন অথবা ফিলিস্তিন মুসলিমদের প্রতি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি মুসলিম জনগণের কি ভূমিকা হতে পারে, সেই সুন্দর আলোচনা আমরা জানতে চাইবো আমাদের সবার প্রিয় মোমিন রশিদ শুভ ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ আলিফকে, আবার অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা কোশ্চেন করার জন্য। কিন্তু আমার এখানে আলোচনার বিষয় হচ্ছে এই যে নির্যাতন হচ্ছে সেক্ষেত্রে মুসলিম বা বিভিন্ন
শুধু মুসলিম ধর্মাবলম্বী সহ অন্যান্য যে বিশ্বের মানুষকে যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মুসলিম জাতির আসলে করণীয়টা কি। সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ একটা মেজরিটি পার্সেন্ট ইসলাম ধর্মের একটা বিষয়, সো যেহেতু আমাদের মুসলিমরা যেহেতু এক দেহের মতো, কেউ একটা অঙ্গে যদি আঘাত পায় সেক্ষেত্রে আমরা মুসলিম পুরো জাতিটা হচ্ছে সেই আঘাতে আমরা ব্যতীত হই। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভারতীয় মুসলিম এবং ইসরায়েলের যে নৃশংসতা সে বিষয়ে আমাদের জন্য আমাদের অন্তর কান্না করে। সো আমাদের সেক্ষেত্রে আমাদের অবশ্যই বাংলার প্রতিটি মুসলিমদের হচ্ছে প্রতিবাদ করা উচিত। সেক্ষেত্রে আমি বিষয়ে কয়েকটা পয়েন্টে আমি এই বিষয়ে কথাবার্তা বলবো। যেহেতু আমাদের বাংলাদেশ জাতিসংঘের একটা সদস্য হিসাবে আছে এবং সেক্ষেত্রে আমাদের যে জাতিসংঘের যে অধিবেশনগুলো হয় সেক্ষেত্রে বাংলাদেশের মুসলিম সহ ওআইসি যেগুলো রাষ্ট্রগুলো আছে সেক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক একটা রাষ্ট্র, সো জনগণের ম্যান্ডেটই সরকার হয়। সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে সরকার যেটা আছে, সরকার জাতিসংঘে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মহলে হচ্ছে চাপ ক্রিয়েট করা যে এই যে গণহত্যা, এই যে গণহত্যাগুলো হচ্ছে সেগুলো বন্ধে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এবং জাতিসংঘে হচ্ছে কি চাপ সৃষ্টি করা এবং হিউম্যান রাইটস রিলেটেড অনেকগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যেগুলো অর্গানাইজেশন আছে সেগুলো অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে আমাদেরকে তাদের সাথে হচ্ছে একত্রিতভাবে আমাদের ভয়েস রেজ করা এবং তাদের যে প্রোগ্রামগুলো আছে বাংলাদেশের প্রোগ্রামগুলো কোলাবোরেশন করে সুন্দর সুন্দর কোলাবোরেশন করে আমাদের হচ্ছে কঠোর প্রতিবাদের দিকে আমাদের সেদিকে অগ্রসর হওয়া এবং মানবাধিকার ভিত্তিক আমাদের যেগুলো পররাষ্ট্রনীতি আছে সরকারের মাধ্যমে পররাষ্ট্রনীতিকে হচ্ছে আরো পররাষ্ট্রনীতি করা এবং রাষ্ট্রীয়ভাবে হচ্ছে কি চাপ সৃষ্টি করা এবং মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো আমাদের যে ওআইসি অন্তর্ভুক্ত যে মুসলিম রাষ্ট্রগুলো আছে বাংলাদেশ, সেগুলো মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে যাতে কঠোর ভয়েসের দিকে আমরা যেদিকে যেতে পারি এবং আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা। ইসলাম শান্তির ধর্ম। সো আমাদের যে প্রতিবাদগুলো করবো, মানববন্ধন, সভা, সেমিনার যাই করি না কেন সেগুলো আমাদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির দিকে অগ্রসর হওয়া এবং আমাদের যে কাজটাগুলো অর্থনৈতিক চাপ এবং আমরা যদি বলি যেমন এই বিষয়টা আমি মাঝে মাঝে একটা বিষয় বলি যে আমরা ইসরায়েলের যে পণ্য বয়কট করব, ঠিক আছে, সো আমরা বয়কটের আওয়াজ আমরা প্রতিবাদ করি। এখন আমরা যে বিষয়টা আমি বলবো যে আমি ইসরায়েলে অনেকগুলো বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলাম, পরবর্তীতে আমরা আসলে কি করলাম বাংলাদেশি পণ্য ব্যবহার না করে ইসরায়েলি পণ্য, কোকোকলা আরো যেগুলো ইসরায়েলের যেগুলো প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমরা জিনিসগুলো ব্যবহার, যেখান থেকে আমি যে বিষয়টা বলি পণ্য বয়কট, যে পণ্যগুলো কিনলে সে অর্থটা হচ্ছে কি ইসরায়েলে চলে যায়, সে পণ্যটা আমরা কিনবো না। এবং আমাদের বাংলাদেশি মানুষের যে যেহেতু আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদেরকে সেমিনার করা, ওয়ার্কশপ করা, জনসচেতনতা সৃষ্টি করা যাতে আমরা ইসরায়েলি যেগুলো পণ্য, আমি আবারও বলি এখানে বিতর্কিত হওয়ার কোনো ওয়ে নাই, যেগুলো পণ্য কিনলে সেই অর্থগুলো ইসরায়েলি কোষাগারে যায়, যে কোষাগারের মাধ্যমে তারা হচ্ছে অস্ত্র কিনে বুলেট আমাদের মুসলিম ভাইদেরকে নিক্ষেপ করে। সো আমরা অর্থনৈতিক যে চাপ ক্রিয়েট করা, সো এটা আমাদের কি করতে হবে, আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে আমরা কোনোভাবে ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার না করি। এবং আমাদের যে কাজটা করা উচিত বাংলাদেশি এবং আমাদের সবার ভিতরে দেশপ্রেম জাগ্রত করে দেশীয় পণ্য কেনার দিকে আমাদের কি করতে হবে, তাগিদ দিতে হবে, আমাদেরকে জনগণকে আমাদের সেই জিনিসটা দিকেই আহ্বান করতে হবে। একটা বিষয় হচ্ছে, সো আমি আবার বলি পণ্য বয়কট, অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, আমাদের যেহেতু আমরা ইসরায়েল অনেক দূরে, আমরা যুদ্ধ অংশগ্রহণ করতে সেভাবে পারতেছি না, সো আমাদের সেভাবে কি করতে হবে, পণ্য বয়কটের কঠোর আন্দোলন এবং কঠোর অবস্থানের দিকে আমাদেরকে যেতে হবে যাতে আমরা সকলেই পণ্য বয়কটের দিকে যাই। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় হচ্ছে এই যে আমি ভারতের যে আমাদের যে মুসলিম ভাইদের যে আগ্রাসন হয় সেক্ষেত্রে আমরা কোনোভাবেই আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সাথে কখনো খারাপ বিহেভ করব না। যে অন্যায় করে, যে জুলুম করে, একটা গোষ্ঠী এবং ধর্ম কখনো উগ্রতা শেখায় না। সো একজন যে ধর্মের হোক না, যে মতের লোক হোক না কেন, যদি সে উগ্রতা করে
সে নাম করে সে ব্যক্তিটা হচ্ছে দোষী, সে ব্যক্তির কারণ অন্য গোষ্ঠীটা এটা কিন্তু কখনো দোষী হয় না, যদি ওই ওই গোষ্ঠী বা ওই মত সরাসরি ইফেক্ট মানে ইনফ্লুয়েন্স না করে। তো সেক্ষেত্রে ভারতীয় বা অন্য বিশ্বের যেখানেই হচ্ছে মুসলিমদের নির্যাতন করা হয়, যার কারণে আমাদের দেশের যাতে মুসলিম, আমাদের অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী ভাই সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই আসে, কোনোভাবেই তাদের যাতে আমাদেরকে তাদের সাথে কখনো খারাপ বিহেভ না করা হয়, এবং তাদেরকে আরো ভালো বিহেভ করা তাদেরকে উচিত, যে তাদেরকে ভালোবাসা মমতা দিয়েই তাদেরকে আঁকড়ে ধরতে নিতে হবে। সো আমাদের কখনোই অন্য ধর্মাবলম্বীদের ভাইদেরকে কখনোই কি কথা এবং কোনো কর্মের ধারা যাতে কখনোভাবে আঘাত করা না হয়। সো এবং আমাদের হচ্ছে জনমত গঠন করা উচিত। সো আমি এই কথাটা বলি, আমি আবার আলিফকে ধন্যবাদ জানাই তার মূল্যবান প্রশ্ন করার জন্য। ধন্যবাদ আমার সবার প্রিয় শুভ ভাইকে মূল্যবান আলোচনা করার জন্য। আমাদের সর্বশেষে আমাদের সজীব ভাইয়ের কাছে জানতে চাবো, আমাদের যে মুসলিম বিশ্ব তথা ভারত এবং ফিলিস্তিনের উপর মুসলিম বিশ্বের উপর যে আগ্রাসন, সেই আগ্রাসনের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন জায়গা থেকে দেখা যায় বিভিন্ন সময় তরুণরা তাদের ভয়েস রেজ করতে চায়। আমাদের আজকের আলোচনা আমরা দেখতে পাচ্ছি আমাদের একই সাথে যেরকম হৃদয়ের কান্না জ্বরে উঠতেছে, একই সাথে আমরা আমাদের ফিল করতেছি, একই সাথে আমাদের করা উচিত দায়িত্বের চেতনা। সেই দায়িত্বের চেতনা থেকে প্রত্যেকটা ইয়াং জেনারেশন হোক, কারণ আমরা মনে করি একটা জাতি অথবা একটা গোষ্ঠী সাফল্যের সর্বশিখরে তখনই পৌঁছে যাবে যখন কিনা তাদের তরুণ প্রজন্ম বা ইয়াং জেনারেশন তারা সর্বোচ্চ ভালোভাবে ইউজ করতে পারে। এখন এই তরুণ অথবা ইয়াং জেনারেশনকে ইউজ করে বা প্রত্যেকটা নিজ নিজ জায়গা থেকে বা তার নিজ নিজ স্বদেশ থেকে আমাদের ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মের ভূমিকা কি হতে পারে, সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সজীব ভাইকে অনুরোধ করব। ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে এখানে হচ্ছে যে দুটি ইস্যু, একটি হচ্ছে ফিলিস্তিন ইস্যু, একটা হচ্ছে ভারতীয় ইস্যু, এবং দুটি ইস্যুকে আমাকে দুইভাবে দেখতে হবে। প্রথম হচ্ছে যে ফিলিস্তিন ইস্যুতে একটি হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা সমাধানের এবং শর্ট মেয়াদী পরিকল্পনা, সেখানে যে যুবকদের অবদান। প্রথম হচ্ছে যে আমরা যে চলমান যে গণহত্যা সেটি বন্ধের জন্য আপাতত শান্তি চুক্তি এবং সেদিকে আগাতে পারি, যেটা চলমান গণহত্যা যাতে বন্ধ হয় এবং চলমান আগ্রাসন যাতে বন্ধ হয়। এটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী সমাধান বা স্বল্পস্থায়ী আপাতত যুদ্ধবন্ধের বিরতির দিকে নিয়ে যাওয়া, আন্তর্জাতিক গোষ্ঠীকে চাপ দিয়ে। এক্ষেত্রে তরুণরা এখানে বিভিন্ন টক শো, বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ এবং বিভিন্ন তাদের দেশে নিজস্ব সরকারকে চাপের মাধ্যমে সেখানে বিবৃতি প্রদানে বাধ্য করা, মুসলিম বিশ্বকে সেখানে আহ্বান করা, বিভিন্ন দেশের তরুণরা মিলে এটা করতে পারে এবং সেই বিষয়ে লেখালেখি করতে পারে, এবং বিভিন্ন আন্তর্জাতিক যে মাধ্যমগুলো বা বিভিন্ন সংস্কারগুলো সেখানে রিপোর্টও তারা পাঠাইতে পারে, বিভিন্ন ধরনের প্রতিবেদনও করতে পারে, এবং তাদেরকে যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে সেখানে তাদের যে একটা হচ্ছে অবস্থান নিশ্চিত করা, যে ওয়ার্ল্ড উইড গ্লোবাল তাদের একটা অবস্থান নিশ্চিত করে সেখানে একটা মধ্যস্থতারী হিসেবে একটা শর্ট টাইম একটা হচ্ছে যে সমাধানের করতে। আর দীর্ঘমেয়াদী যে সমাধান, এটা হচ্ছে যে এই ইতিপূর্বে অনেক কয়েক ধরনের সমাধান চেষ্টা করা হয়েছে। এর মধ্যে হচ্ছে 2 স্টেট সলিউশন নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে, যদিও সেটা কতটুকু দীর্ঘ মেয়াদী সলিউশন হবে। দুটি রাষ্ট্র যদি ভাগ হয় সেটা শত্রু রাষ্ট্র হিসেবে ভাগ হবে, এবং ইসরায়েল সেখানে দখলদার রাষ্ট্র হিসেবেই এবং আধিপত্যশীল রাষ্ট্র হিসেবেই সেখানে সে অবস্থান করবে, এবং তার উদ্দেশ্য হচ্ছে পুরো হচ্ছে যে সিনাই উপত্যকা থেকে শুরু করে যে পশ্চিম তীর গাজা মানে পুরো ফিলিস্তিন অঞ্চলটাকে তার করায়ত্তে নেওয়া, এবং এর মাধ্যমে একটা হচ্ছে যে তার একটা বেনিফিট আছে এখানে, যে আমাদের সুয়েজ খালে যে সেখানে একটা ইউরোপিয়ান এবং আমেরিকান নিয়ন্ত্রণ এবং তার একটা বিশ্বস্ত এলাকায় সেখানে রাখা, এবং আমেরিকান যে মধ্যপ্রাচ্যে পাওয়ার কন্ট্রোল হিসেবে ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুকে ব্যবহার করা, এই সমস্ত বিষয়গুলোতেও আমাদের আন্তর্জাতিক যে রাজনৈতিক ইস্যুগুলো সেগুলো সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা। আরেকটা হচ্ছে যে মুসলিম বিশ্বের একটি পরাশক্তির উদ্ভবের মাধ্যমে, এবং মুসলিম বিশ্ব তার টেকনোলজিক্যাল যখন সে সামর্থ্য অর্জন করবে এবং যখন টেকনোলজিক্যালি দুইটা দেশ সমান হবে, তখন হয়তো বাধ্য হয়ে তারা হচ্ছে যুদ্ধবিরতির দিকে এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে পারে। কারণ যেহেতু এটা হচ্ছে যে প্রথম হচ্ছে একটা জাতিগত আগ্রাসন, সেখানে একটি জাতির উপর মানে আগ্রাসী হয়ে সেখানে হচ্ছে যে তারা একটা হুট করে একটা জাতির উপর আগ্রাসন চালাচ্ছে, এবং সেখানে
এখানে হচ্ছে সমাধানের একটাই পথ, সেটা বিপ্লবী পথ ছাড়া অন্য কোনো সমাধানের পথে যাওয়া আমার মনে হচ্ছে না সেটা হচ্ছে যে সমাধানের যৌক্তিক পথে যাবে। কিন্তু সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা বিপ্লবী একটা যে পরিবর্তন বা বিপ্লবী একটা মুসলিম বিশ্বের চিন্তা ভাবনার মাধ্যমে সেটা সমাধানের পথে যেতে পারে, সেটা ভবিষ্যতের একটা। এই জন্য হচ্ছে যে মুসলিম বিশ্বকে প্রথমে হচ্ছে সামর্থ্য অর্জন করা, তাদের মধ্যে ইউনাইটেড থাকা, এবং যে আমাদের যে নামমাত্র যে একটা ওআইসি সেটার কার্যকরিতা তেমন পদক্ষেপ নাই, এবং এরকম বিকল্প যে মুসলিম বিশ্বের যে ইউনাইটেড থাকা, তাদের জ্ঞান বিজ্ঞান এবং হচ্ছে যে ধর্মীয় দিক থেকেও আমাদেরকে দেখতে হবে, এবং দুই দিক থেকে আমাদেরকে সেখানে চিন্তা ভাবনা করা। আরেকটা হচ্ছে যে ভারতীয় ইস্যুটা, আমরা ভারতীয় ইস্যুটির ক্ষেত্রে যে আমাদের যুবকরা যেহেতু আমরা জাতীয়তাবাদের বেড়াজালে আটকা, এই জন্য একটা স্টেটের বিরুদ্ধে আমরা সরাসরি একটা স্টেটকে বা সেখানে যে আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না, বড়জোর আমাদের বিবৃতি দিতে পারি বা উদ্বেগ প্রকাশ করতে পারি, এটুকুই। যে আমরা ভারতীয় ইস্যু নিয়ে, যেহেতু ভারত আমাদের ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে, এই জন্য আমরা তরুণ প্রজন্মরা আমাদের সরকারের কাছে এটা যে ভারতের বিভিন্ন সংখ্যালঘু ইস্যু নিয়ে আমাদের অনলাইন ক্যাম্পেইনিং করা, এবং এটা এই যে তাদের যে ন্যারেটিভটা যে ভুল, তারা যে দেশের মুসলিমদের বিজাতীয় ভাবতেছে এবং তাদের জন্য যে হুমকি ভাবতেছে, সেটাকে যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করা এবং সরকারকে বিবৃতি দেওয়া স্টেট ডিপার্টমেন্ট থেকে, এ ধরনের কিছু করতে পারি। কারণ আমরা হচ্ছে জাতীয়তাবাদের জালে টপকাই এবং এত দূর থেকে আমাদের পক্ষে আহামরি কিছু করা সম্ভব না। তবুও আমাদের সলিডারিটি প্রকাশ এবং বিভিন্ন সময় যে বিভিন্ন গণজমায়েত, গণ আন্দোলন বা গণসমর্থনযোগ্য আন্দোলনের মাধ্যমে একটা মেসেজ দেওয়া, এটাও একটা কূটনৈতিক চাল হইতে পারে। এবং যদি আগ্রাসনের মাত্রা অনেক সময় বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হচ্ছে যে আঞ্চলিক শক্তিগুলোর সাথে আমরা যোগাযোগ করতে পারি। যেমন হচ্ছে যে ভারত যদি দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে মুসলিমদেরকে একটা থ্রেট হিসেবে দেখতেছে এবং সেখানে তাদের মুসলিমদেরকে তারা হচ্ছে সেইখানে অত্যাচার করতেছে এবং মাত্রাতিরিক্ত অত্যাচার, এবং তারা হচ্ছে যে একক ওয়ান স্টেট ওয়ান পার্টি এবং ওয়ান রিলিজিয়াস একটা যদি কান্ট্রি গঠন করতে চায়, সেটা ভারতের জন্য যে একটা হুমকি। কারণ ভারত একটা বহুজাতিক রাষ্ট্র হিসেবে তার হচ্ছে একক হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ দেশে টিকে থাকতে পারবে কিনা সেটাও তাদেরকে বোঝানো দরকার। আরেকটা হচ্ছে যে আমরা হচ্ছে যদি এরকম হয় যে সেখানে মুসলিমরা আমাদের আঞ্চলিক যে শক্তির মাধ্যমে আমরা এলাই তৈরি করে ব্যবসায়িক স্বার্থে তাদেরকে একটা চাপ দিতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের সমাধান আছে, যে এরকম যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেমন তাদের উপর ডিপেন্ডেবল, তারাও আমাদের উপর ডিপেন্ডেবল। এই জন্য হচ্ছে যে আরেকটা কার্যত ভারত সংবিধান অনুযায়ী একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আর আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান অনুসারে যে একটা রাষ্ট্র ধর্ম থেকে পৃথক হয়ে সকল ধর্মের নিরাপত্তা বিধান নিশ্চিত করে। সেক্ষেত্রে যে হিন্দুত্ববাদ যদি আমরা ধরি যে তারা অখণ্ড ভারতের যে মিশনটা নামছে, সেটাকেও যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করা যায় যে আসলেও যে এই যে হিন্দুত্ববাদ বা যে হিন্দুইজম যে কালচারটা, সেটা কি ভ্যারি করতেছে না টাইম অনুযায়ী। যে আমরা যদি দেখি যে যদি রাজস্থানের যারা হিন্দু আছে বা কেরালা বা উত্তরপ্রদেশ যা বাঙালি, এইদিকে যারা হিন্দু আছে, তাদের কি সব কালচারই এক? তা না। তাহলে হচ্ছে একটা কালচারকে একটা জাতীয়তাবাদের ঐক্য হিসেবে বা একক জাতি হিসেবে চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে। আর হচ্ছে যে মুসলিমদেরকে কালচারালি বায়াস্ট করা, যে তারা কি ভারতকে অস্বীকার করতেছে বা ভারতের যে সার্বভৌমত্বকে তো অস্বীকার করতেছে না, সেই জায়গা থেকে একটা দেখা। আরেকটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ মানে হচ্ছে ভারতীয় যে কালচার জাতীয়তাবাদ, সেই ক্ষেত্রে যে পূর্বে যে আমাদের হচ্ছে বহু হিন্দুত্ববাদের মধ্যে যে বিধবা বিবাহের যে রীতি ছিল না, তারপরে হচ্ছে যে সতীদাহ প্রথা ছিল, এরকম আরো অনেক বর্বর প্রথা ছিল, সেগুলাও কি তারা তাদের কালচার হিসেবে মনে করবে কিনা, এবং সেটা আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে কতটুকু যুক্তি। এই দিক থেকে আমরা বলতে পারি যে আসলে যে তারা যে অখণ্ড ভারতের যে যুক্তি উপস্থাপন করে সম্রাট অশোকে এক সময় বুদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিল, এবং পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা জাতির এরকম ডায়াসপোরা আছে। এবং আমরা যদি দেখি আর্যদেরও একটা ডায়াসপোরা এখানে আছে, যে আর্যরা দীর্ঘ পথ অতিক্রম করে ভারতে এবং আগমনের পর সেখানে সিন্ধু সভ্যতা যে বিদ্যমান ছিল সেটারও বিলুপ্ত ঘটে। এবং আমরা যদি দেখি সেন আমলে তীব্র বর্ণপ্রথা ছিল, এখন যদি আমরা সেই সেন আমলের হিন্দুত্বপ্রথাকে যদি আমরা মনে করি যে অরিজিনাল হিন্দুত্ববাদ, তাহলে কি আমরা সেই বর্ণপ্রথাকে আধুনিক রাষ্ট্রে চাপাই দিতে পারবো কিনা? তাহলে হচ্ছে কি যে একটা হিন্দুত্ববাদ আধুনিক রাষ্ট্রের জন্য কোনো গ্রহণযোগ্য মতবাদ হতে পারে না। তার মানে কি তারা যে ভারত ধর্মনিরপেক্ষ নীতি অনুসারে চলতেছে, সেটা 1947 সালে ভাগ হওয়ার সময় নেহেরু যে সেখানে হচ্ছে যে তাদের সংবিধান বা তাদের যেখানে প্রণয়ন করা হচ্ছে, সেখানে তাদেরকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভাগের কথা হয়েছে এবং সেখানে প্রত্যেক জাতিগোষ্ঠীর নিরাপত্তা বিধানের কথা নিশ্চিত করা হয়েছে। কিন্তু তবু তারা কি জন্য তারা এই যে একটা হিন্দুত্ববাদী আগ্রাসনকে চাপিয়ে দিতে চায়। আরেকটা হচ্ছে যে আমাদের বাঙালি যে বাঙালি মুসলিমদের যে ক্ষেত্রে যেটা হচ্ছে, বর্তমানে আমাদের দেশেও এই জিনিসটা দেখা যাচ্ছে যে বাঙালি সংস্কৃতির নামে শুধু একক সংস্কৃতিকেই তারা তুলে ধরতেছে, এটাই বাঙালি সংস্কৃতি।
এটা হচ্ছে যে কতটা যৌক্তিক এটা আমাদের দেখতে হবে। যে আমরা যদি দেখি যে বাঙালি রেনেসাঁ, সেটা কি শুধু বাঙালি রেনেসাঁ ছিল নাকি হিন্দু রেনেসাঁ ছিল, সেটা আমাদের বিবেচনা করার বিষয়। কারণ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশি সংস্কার কাদের করছে? হিন্দু ধর্মের সংস্কার করছে। তারা বিধবা প্রথা এবং সতীদাহ, বিধবা বিবাহ প্রচলন, সতীদাহ প্রথা এবং আরো অনেক কৌলিন্য প্রথা যে ছিল সেগুলোরও বিলুপ্ত সাধন করছে। তার মানে কি সংস্কারটা হচ্ছে একটা ধর্মীয় কেন্দ্রিক, সেটা সকল বাঙালি সংস্কার যে না। এইখানে ম্যাক্সিমাম বাঙালি হচ্ছে যারা বা ভারতবর্ষে মুসলিম হয়েছে, তার অনেকে হয়তো হচ্ছে জাত প্রথার নির্মম অত্যাচারের শিকার হয়ে তারা এই দেশেরই ভূমিপুত্র, হয়তো তারা তাদের ধর্ম, প্রত্যেকের ধর্ম চেঞ্জ করার তার নৈতিক অধিকার আছে। কারণ এখানে ভারতবর্ষ ধর্মের চেঞ্জ হয়েছে, কারণ অনেক সময় হিন্দু ধর্ম থেকে বুদ্ধ ধর্মের চেঞ্জ হয়েছে, শিখদের আবির্ভাব ভারতবর্ষে আছে, জৈনদের আছে, বুদ্ধরা আছে। তার এই যে বিভিন্ন ধরনের ধর্মীয় গোষ্ঠী থাকাকালীন শুধুমাত্র কেন মুসলিমদেরকে সেখানে বিজাতি আখ্যা দিয়ে কেন আগ্রাসন চালানো হবে, সে বিষয়েও তরুণদের যৌক্তিক এর দিকে, তর্কের দিকে আগানো দরকার এবং এ বিষয়েও ভারতকে অবহিত করা দরকার। ধন্যবাদ আমাদের সবার প্রিয় সজীব ভাই, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সজীব ভাই। আমরা মনে করি এবং আশা ব্যক্ত করি আমাদের তার এই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের যে তরুণ প্রজন্ম, তারা তাদের বাস্তবিক লাইফে এটা অ্যাপ্লাই করে তারা সাফল্যের সর্বশিখরে আমাদের দেশ সহ দেশের মানবিকতাকে পৌঁছে নিয়ে যাবে। আমরা মনে করি প্রত্যেকটা তরুণ তার নিজ নিজ জায়গা থেকে ভয়েস রেজ করার মাধ্যমে সে এক সময় হয়তো নেলসন ম্যান্ডেলার মতো দেশপ্রেমিক মানুষ হয়ে উঠবে, যে কিনা তার নিজ জায়গা থেকে একটা প্রত্যেকটা আগ্রাসনের কাছে গিয়ে প্রত্যক্ষভাবে আন্দোলনগুলো বন্ধ করতে না পারলেও আমরা আশা ব্যক্ত করি তার নিজ নিজ জায়গা থেকে প্রতিনিয়ত সে ভয়েস রেজ করে যাবে। এখন এই ভয়েস রেজ প্রত্যেকটা মুহূর্ত হোক, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন জাতির উদ্দেশ্যে হোক, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা মনে করি এই আলোচনা কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার ঊর্ধ্বে নির্বিশেষে আমাদের একটা মানবিকতার আলোচনা। এই মানবিকতাকে সামনে রেখে আমরা মনে করি প্রত্যেকটা দল মত নির্বিশেষে যে আলোচনাগুলো হয়ে থাকে তারা একমাত্র ভয়েস রেজ করবে শুধু মানবিকতার জন্য। তো এই মানবিকতার জন্য ভয়েস রেজ করার জন্য আমাদের বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন ক্লাব রয়েছে, বাংলাদেশে অসংখ্য ক্লাব, সংগঠন বা বিভিন্ন দল মত রয়েছে। তো এই মুহূর্তে আমাদের সম্মানিত শুভ ভাইয়ের কাছে জানতে চাইব যে আমাদের এই যে মুসলিম বিশ্বের প্রতি যে আগ্রাসন, সেই আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যে আমাদের ভয়েস ফর জাস্টিস সহ বিভিন্ন যে সংগঠন রয়েছে তাদের ভূমিকা কিরূপ হইতে পারে। শুভ ভাইয়ের কাছে আবারও ধন্যবাদ মোহাম্মদ আলিফ সরকারকে তার মূল্যবান প্রশ্নটা করার জন্য। তো এই যে মুসলিম আগ্রাসন বা যেখানে বিভিন্ন ধরনের যে ইনজাস্টিস যেগুলো আছে, বিভিন্ন ডিসক্রিমিনেশন যেখানে হয় না কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে বিভিন্ন মতে যে প্রান্তে যে মানুষের, অর্থাৎ মানবতা বা সাম্যতা, এই জিনিসটা সবার আগে মানুষ। সো এই যে ভয়েস ফর জাস্টিস সহ আরও বিভিন্ন যেগুলো প্রতিবাদী যেগুলো সংগঠন আছে, যারা এই সংগঠনগুলো যারা বিভিন্ন ধরনের প্রান্তিক লেভেলের মানুষের যে প্রান্তিক লেভেল থেকে শুরু করে দেশ, রাষ্ট্র, পৃথিবী যেখানে জুলুম হোক না কেন, সেই প্রতিবাদী বিভিন্ন যে সংগঠনগুলো যেগুলো আছে, প্রত্যেকটা সংগঠনের উচিত যে যেখানে ইনজাস্টিস এবং জুলুমের শিকার হচ্ছে সেই কারণগুলো কারণগুলো ফাইন্ড আউট করে, কেন হচ্ছে ফাইন্ড আউট করে এবং এখান থেকে কিভাবে পরিত্রাণ করা যায় সেই কার্যকরী ভূমিকাগুলো ভয়েস ফর জাস্টিস সহ বিশ্বের আনাচে কানাচে যেগুলো প্রতিবাদী এবং সচেতনামূলক যেগুলো সংগঠন আছে, আমি মনে করি যে সংগঠনগুলোর বেশি বেশি এরকম সেমিনার, টক শো, আলোচনা সভা, গোলটেবিল বৈঠক করা উচিত, যে কোনো বিষয় নিয়ে করা উচিত, যার কারণে আমাদের একটা বিষয় আমি মাঝে মাঝে বলি যে বিপ্লবের মাধ্যমে কোনো একটা সিস্টেম চেঞ্জ হতে পারে, কিন্তু বিপ্লবের মাধ্যমে কিন্তু মানুষের অনেক কিছু পরিবর্তন হয় না, যার জন্য আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট, মরালিটি ডেভেলপমেন্ট এর পরিবর্তনের মাধ্যমে আমরা সুন্দর দেশ, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবী গঠন করতে পারি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সবার প্রিয় শুভ ভাইকে। আমরা আশা করি আমাদের যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা ভিউয়ার্স আছে, আমাদের যারা আমাদের লাইভে আছে, আর প্রথমেই আমি আমাদের যারা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে আমাদের সাথে লাইভে ছিলেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে। আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে
আমাদের কণ্ঠে শুধু হৃদয়ের কান্নাই নয়, দায়িত্বের চেতনাও উঠেছে। আমরা বিশ্বাস করি প্রতিটি ন্যায়ভিত্তিক প্রতিবাদ নিজ নিজ জায়গা থেকে সুগঠিত আলোচনাই পারে প্রত্যেকটা জায়গা থেকে ভয়েস রেজ করার মাধ্যমে আমাদের যে আগ্রাসনকে সরিয়ে আনবে। আমরা বিশ্বাস করি আজকের মতো গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, সামনের দিনগুলোতেও শুধু আমাদের ভয়েস ফর জাস্টিস সংগঠন থেকেই নয়, আমরা যাদের জায়গা থেকে স্ব অবস্থান থেকে আমরা সবাই চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে ভয়েস রেজ করার জন্য। ভয়েস রেজ করার মাধ্যমে আমরা আমাদের পার্সোনালিটিস হোক, আমাদের মানবিকতা হোক, দুইটাই প্রকাশ পাই। আমরা আশা করি সবাই আমাদের ভয়েস রেজ করার মাধ্যমে মুসলিম বিশ্বের উপর তথা মানবিকতার সাথে পাশে থাকবে। সবাইকে আবারও আহ্বান করব আমাদের ভয়েস ফর জাস্টিসের পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই মূল্যবান টক শো শেষ করছি। আমাদের পাশেই থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।